তোমা, আমি বাচ্চাটা চাচ্ছি না। তুমি বাচ্চাটা রেখো না। এই বাচ্চার জন্য আমি তোমাকে কাছে পাচ্ছি না। নিজের প্রাণপ্রিয় স্বামীর এমন কথায় তমা স্তম্ভিতভাবে তাকালো। বিয়ের 3 বছর পর সে কনসিভ করেছে। এই বাচ্চার জন্য তারা দুইজন কত কি না করেছে। রোজ রাতে নামাজ আল্লাহর কাছে একটা সুস্থ সন্তান ভিক্ষা চেয়েছে। বিয়ের 6 মাস পর থেকেই তারা একটা বেবি নিতে চাইছিল, কিন্তু কিছুতেই তমা কনসিভ করতে পারছিল না। তারপর সবথেকে বড় গাইনোলজিস্টের শরণাপন্ন হয়েছে তারা। এতদিন তার অবজারভেশনই ছিল তমা। আল্লাহর কাছে প্রতি রাতে চোখের পানি ঝরানোর দাম আল্লাহ দিয়েছে। 2 মাস হয়েছে তমা কনসিভ করেছে। আর এর মাঝেই তার স্বামীর এমন কথা তমার ঠিক বোধগম্য হচ্ছে না। তমার ব্যাপারটা হয়তো রাহাত ধরতে পেরেছে, তাই আবার বলা শুরু করলো। তমা, দেখো, আমাদের এখনো তেমন কোনো বয়স হয়নি যে এখন বেবি লাগবেই। আমাদের এখন নিজেদের দাম্পত্য জীবন এনজয় করার সময়। এত তাড়াতাড়ি বেবি হলে মানুষ বুড়োদের তালিকায় ফেলে দেবে আমাদের। আর দেখো, এখন কী বা বয়স? এখন একটা বেবি হলে মানুষ কী বলবে? তোমার হাতের এমন বিষাক্ত যুক্তি দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। বাচ্চা নষ্ট করার পিছনে কী সব যুক্তি দেখাচ্ছে রাহাত। মানুষটার হুট করে এমন পরিবর্তন তোমাকে ভাবাচ্ছে। বিয়ে দুইজন ভালোবেসে করেছিল, দুই পরিবার মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মন থেকে মানেনি, উপরে উপরে মেনেছিল। যার জন্য বিয়ের 6 মাস পরই বেবি নেওয়ার প্ল্যান করেছিল। এমনিতেই বিয়ে নিয়ে তারা মন ক্ষুণ্ণ ছিল, তার উপর বেবি হচ্ছিল না বলে শ্বশুরবাড়ির সবাই কেমন কাট কাট কথা বলতো। তখন তো এই মানুষটি শক্ত করে হাত ধরেছিল, তাকে ভরসা দিয়েছিল। ভালোবাসার মানুষকে ভালো রাখবে বলে চাকরির দোহাই দিয়ে ঢাকা চলে এলো। এরপর বিভিন্ন ডাক্তার দেখিয়ে আল্লাহর কাছে চাওয়ার ফল এই বেবি। আর এই বেবি আজ রাহাত চাচ্ছে না। তমা মাথা নিচু করে আছে। রাহাত পাশে বসে বলে উঠল, তুমি এমন করছো কেন তমা? তোমারই বা কি বয়স? এখন তোমার বন্ধুদের সাথে চুটিয়ে শপিং আড্ডা দেওয়ার সময়। এই সময় যদি কোলে বাচ্চা নিয়ে ঘোরা লাগে, তাহলে এই সব কিছু মিস করে যাবে। আর বান্ধবীদের কাছে পাত্তাই পাবে না। তোমার এই ফিগারটাও নষ্ট হয়ে যাবে। আর এই বেবির জন্য 2 মাস ধরে আমি তোমাকে আদর করতেও পাচ্ছি না। বেবি আসতে না আসতেই আমাদের আলাদা করে দিয়েছে। আসলে তো আরও দূরত্ব বাড়বে। আমাদের মাঝখানে ও থাকবে, যেইখানে তোমার ঘাড়ে মুখ না ডুবালে আমার ঘুম আসে না। তুমি ওকে বুকে চেপে রাখবে, যেইখানে তোমাকে আমার বুকে জড়িয়ে না নিলে আমার ঘুম হয় না। সেইখানে এই বেবি। রাহাতের এত সব পাগলামো কথা তমা নিতে পারছে না। তাই তমা ব্যথিত হয়ে ধমকে সুরে বলে উঠল, কি বলছো কি রাহাত তুমি? তোমার মাথা ঠিক আছে? এই বেবি তোমার অংশ, আর তুমি তোমার অংশকেই নষ্ট করতে বলছো। এই বেবির জন্য আমরা কি না করেছি। এই বেবির জন্য আমাকে ঢাকা নিয়ে আসলে, ভালো ডাক্তার দেখানোর জন্য। এই বেবি নিয়ে তো কত জল্পনা কল্পনা তোমার ছিল, কত রাত কেঁদেছো, তা আমি জানি। নামাজে কেঁদে এইটাই চেয়েছো। তাহলে আজ কেন তুমি এইসব কথা বলছো? তুমি তো বলেছিলে তুমি বেস্ট বাবা হবে। তাহলে আজ কি করে এত জঘন্য কথাগুলি বলছো? চোখের পানি ফেলে বলে উঠল তমা। রাহাত কিছুটা মিইয়ে গেল, আবার দৃঢ় গলায় বলে উঠল, তখন চাইতাম, এখন চাচ্ছি না। দেখো তমা, তোমার কাছে আমার থেকে বেশি এখন এই বেবি বড় হয়ে গেল। এখনো কিছুই হয়নি, জাস্ট একটা বিন্দু গড়ে উঠেছে। আমরা পরে আবার। রাহাত, তমা চিল্লিয়ে উঠল। চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। কী সব বলছে রাহাত এইগুলি? তমা রাহাতের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে ওঠে, এমন করো না রাহাত। অনেক কষ্টের পর তোমার অংশকে আমি ধারণ করতে পেরেছি। এসব অলক্ষণে কথা বলো না। রাহাত তোমাকে ছাড়িয়ে বলে ওঠে, তুমি বেশি বেশি করছো তুলি। আমিও এই বাচ্চার বাবা। তুমি একা চাইলেই তো হবে না, আমারও তো মত থাকা লাগবে ওকে পৃথিবীতে আনার জন্য। রাহাত নরম হয়ে বলল, প্লিজ তমা, আমরা পরে আবার বেবি নেব। না, আমি কখনো এই পাপ কাজ করব না রাহাত। কী সব বলছো তুমি? ও আমাদের ভালোবাসার অংশ, ও তোমার অংশ। আমরা কোনো পাপ কাজ করিনি যে, যার জন্য তুমি এত জঘন্য কথা বলবে। আল্লাহর দেওয়া দান ও পবিত্র ও। এইগুলি বলে তোমা কান্নায় ভেঙে পড়ে। রাহাত যেন আরও রেগে গেল। রেগে বলে উঠল, তুমি থাকো তোমার বেবি নিয়ে। তোমার ওকে পেলেই তো চলবে, তাহলে ওকে নিয়েই থাকো।
হয় তুমি আমাকে বেছে নাও, নয়তো ওই বেবি। তমা যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। রাহাত যে এমন ব্যবহার করছে তা তার কল্পনাতীত। তোমার খুব করে মনে পড়ছে রাহাদের সেই ভালোবাসার দিনগুলি। শ্বশুরবাড়ির সবাই একটু খারাপ ব্যবহার করতো বলে রাহাত ওকে সর্বোচ্চ ভালোবাসাগুলি একা দিয়ে গিয়েছে। কখনো সবার আড়ালে নিয়ে ঘুরতে যাওয়া, রাতে লুকিয়ে তোমাকে খাইয়ে দেওয়া, যত্ন করে শাড়ি পরিয়ে দেওয়া, রাতে বুকে নিয়ে ঘুমানো, আর তার দুষ্টমি আদরগুলি আজ খুব করে মনে পড়ছে সব। রাতে ঘুমানোর সময় বলতো রাহাত, আসো তো একটু বেশি বেশি আদর করি তোমায়, তাহলে আমার রাজকন্যাটাও আমার রানীর কোলে জলদি চলে আসবে, আর আমি আমার জান্নাতের টুকরোকে বুকে জড়িয়ে ঘুমোবো। কত শত পরিকল্পনা ছিল রাহাতের, আর আজ এই মানুষ ঠিক করে কথাও বলে না। ঝগড়ার পর থেকে রাহাত আলাদা রুমে ঘুমায়, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। যতটুকু না বললেই নয় ততটুকু বলে। একা একা খুব কষ্ট হয়। আমিও তো হাল ছেড়ে দেওয়ার মতো না। হুট করে এ পরিবর্তন কেন তা বুঝতে না পারলেও বুঝি। রাহাত আমাকে কষ্ট দিয়ে ও নিজেও ভালো নেই, তাই তো ওকে প্রতিনিয়ত জ্বালায়। একা ঘুমাতে যায় ঠিকই, আমি ওকে নানাভাবে ডিস্টার্ব করি। মানুষটার মুখটাও জানি কেমন শুকিয়ে গিয়েছে, কেমন যেন রোগা রোগা হয়ে গিয়েছে। আজও মাত্র অফিস থেকে এসেছে, বোঝাই যাচ্ছে খুব ক্লান্ত। আমি ওকে এক পলক দেখে নিজেকে আবার দেখে নিলাম পরখ করে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপ বাম, কলাপাতা রঙের কাতান শাড়ি, চুলটা খোপা করা, 6 মাসের ফোলা পেট। দেখতে খারাপ না, ভালোই লাগছে। আজ বরের মুখ থেকে কিছু বের করার চেষ্টায় এই সাজ। গ্লাসে পানি ঢালছিল রাহাত, পানি পান করে ফিরতেই আমার সাথে চোখাচোখি হয়ে গেল। চঞ্চল চোখ জোড়া যেন স্থির হয়ে গেল। ও হালকা করে একটা ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে গেল। ওর অন্যদিকে তাকানো দেখে আমার ভ্রু বাঁকা হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড যেতেই ও আবার তাকালো। আমিও একটা মুচকি হাসি দিলাম আর এগিয়ে যেতে লাগলাম। ও কতভাবে আমার উপর দুর্বল তার সব আমার জানা। আমার আগানো দেখে রাহাত জিভ দিয়ে তার শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। আমি কাছে গিয়ে ওর গলায় 2 হাত পেঁচিয়ে দাঁড়ালাম। রাহাতকে খুব বিচলিত লাগছে, ঘামছেও প্রচুর, হাঁসফাঁস করছে। আমি আমার হাতের আঙ্গুল ওর মুখে স্লাইড করে বলে উঠলাম, কেমন দেখাচ্ছে আমায়? রাহাত কিছুটা থম মেরে গেল এই কথায়, দম নিয়ে এরপর বলল, এমন সাজার মানে কি? তাই তুই করে বলে উঠল। আমারও রাগ হলো, বেটা বজ্জাত, সাজলাম তোর জন্য, আর বলে কিনা সাজার মানে কি? আমিও রেগে বলে উঠলাম, 3 তলার ফ্ল্যাটের ওই শাকিলের জন্য সেজেছি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, ওই শাকিল আমাকে ভালোবাসে অনেক, তাই ওর জন্য সেজেছি। ডেটে যাব ওর সাথে। এক্কেবারে মিথ্যে কথা। হাত ধরে হাঁটবো, ফুচকা খাবো, আরও কত কি হবে ভালোবাসার মানুষ সাথে থাকলে। বলি রাহাতকে ছেড়ে বেরোনোর জন্য উদ্যত হতেই হাতে টান অনুভব করি। পিছনে ঘুরতে রাহাত আমাকে টান দিয়ে ওর সাথে মিশিয়ে বলে ওঠে, আর এক পা বাহিরে দিলে পা ভেঙে রেখে দেব। আমার বউকে শুধু আমি ভালোবাসবো, হাত শুধু আমি ধরবো। আরও কাছে এসে বলে ওঠে, আরও অনেক কিছু করব, আরও গভীরভাবে তোমাকে স্পর্শ করব, যেইখানে তোমার নিঃশ্বাস আমি গুনতে পারবো। রাহাতের এমন কথা শুনে শিউরে উঠলাম আমি। এই তো আমার সেই রাহাত, যার কথায় বারবার আমি লজ্জায় লাল হয়ে যেতাম, যার কথায় পুরো শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেত। আমি আমার কাজে কিছুটা এগিয়ে গিয়েছি, তাই আমাকে থামলে চলবে না। আজ সব প্রশ্নের উত্তর আমার লাগবেই। তাই বলে উঠলাম, হুম, ভালোবাসা। তাই তো একা রুমে ফেলে রাখো। ওই শাকিল বলেছে কখনো একা রাখবে না আমায়, সব সময় পাশে থাকবে। আর আদ এইটুকু বলতেই রাহাত হ্যাঁচকা টানে রান্নাঘরে নিয়ে আসে। আমি শুধু দেখে যাচ্ছি ও কি করে। ও মা! রাহাতের হাতে বটি দেখে চোখ বড় বড় হয়ে গেল। মেরে টেরে ফেলবে নাকি? এইগুলি বাবার মাঝেই বটি দিয়ে আমার শাড়িটা কাটলো। চোখ আমার বড় বড় হয়ে গিয়েছে। আরে কি? হুশ! বলি খোপা করা চুল ছেড়ে দিল, গাড়ে হাত দিয়ে কাছে টেনে নিয়ে ঠোঁট বুলালো আমার ঠোঁটে। এইটাকে কেউ কিস ভাইবেন না, যেন আমার ঠোঁটের লিপ বাম মুছে যায়, তার জন্য এমন করছে। লিপ বাম ঠোঁটের আশেপাশে লেগে গেছে বলে কেমন চটচটে লাগছে। ধাক্কা দিয়ে রাহাতকে সরিয়ে যেই বেসিনে যেতে নেব, রাহাত পাজা কোলে আমাকে তুলে নিল।
এই ভারী শরীর আমার। আমি ভয় পেয়ে রাহাতের গলা জড়িয়ে ধরলাম। বিছানায় নামিয়ে শাড়ির আঁচল থেকে পিন খুলে উন্মুক্ত করে ফেললো আঁচল। আমি লজ্জায় দুই হাত ক্রস করে সামনে দিয়ে দিলাম। রাহাত হাত সরিয়ে বিছানায় শরীরের ভার দিয়ে আমার গলায় মুখ ডুবিয়ে দিল। এতদিন পর ভালোবাসার মানুষের এই গভীর আলিঙ্গন আমাকে নাড়িয়ে দিল। মনে হচ্ছে কত বছর ধরে লোকটির গায়ের ঘ্রাণ আমি পাই না। এইসব ভাবনার মাঝেই ঘাড়ে নরম তরল কিছু অনুভব করলাম। রাহাত কাঁদছে। অবাক হলাম কিছুটা। মাথায় হাত রেখে বলে উঠলাম, কেন এমন করছো রাহাত? তুমি নিজেও কম কষ্ট তো পাচ্ছ না। এর কোনো উত্তর আমি পাইনি। ওইভাবেই দুইজন ঘুমিয়ে পড়লাম। যে কখন টেরই পেলাম না। ঠিক অর্ধেক রাতে, তাও রাহাতের বিড়বিড় করার শব্দে। ঘুমের ঘোরে আমিও বুঝতে পারছিলাম না কিছু। আবছা শুনছিলাম। কথাগুলো এমন ছিল, আল্লাহ এমন করলো কেন? কিভাবে যাব আমি? কিভাবে থাকবে তোমরা? ভালোবাসি যে খুব, এইটুকুই শুনেছিলাম। স্বপ্নের মতো একটা রাত কাটার পরই যে আমার জীবন এমনভাবে অন্ধকার হয়ে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি। আজ 5 দিন ধরে রাহাতের কোনো খবর নেই। অফিস, বন্ধু বান্ধব সব খোঁজ নিয়ে ফেলেছি, কোনো খবর পাইনি। একাই এত কিছু নিতে পারছিলাম না। তখন আশার আলোর মতো দ্বিতীয় দিনের মাথায় কিভাবে যেন আমার বড় ভাই আসলো আমার বাসায়। ভাই বাহিরে ছিল, কবে দেশে এলো আমি ঠিক জানি না। এই ভাই আমার সব। যেইখানে সবাই বাধ্য হয়ে আমাদের বিয়ে মেনেছিল সেইখানে ভাইয়াই বলেছিল, ছুটকি একটা রত্ন পেয়েছিস, আগলে রাখিস। রাহাতের সাথে ভাইয়ার ভালো সখ্যতা হয়ে গিয়েছিল, তাই ভাইয়া বুঝতে পেরেছিল রাহাত কেমন। আমার বিয়ের পর যে গিয়েছিল আর আসেনি। আমার এই খারাপ সময় কাছের একজনকে পেয়ে যেন আত্মায় পানে ফিরে পেলাম। ভাইয়া আসার পর আমাকে কোনো খোঁজ নিতে দিচ্ছে না। শুধু বলছে, স্ট্রেস কম নে ছুটকি, তুই অসুস্থ। ভাইয়া এটা তো বুঝছে না, যেইখানে আমার স্বামী নিখোঁজ সেইখানে আমি ভালো কি করে থাকি? রাহাতকে না পেলে আমি এমনিতেও শেষ হয়ে যাব। কিন্তু ভাইয়া কোনো কথাই শুনছে না আমার। ভাইয়া প্লিজ, রাহাতকে এনে দাও ভাই, প্লিজ। ভাইয়া মাথায় হাত দিয়ে বলে উঠল, কাল পাবি। ভাইয়ার এই কথা শুনে আমি অবিশ্বাস্য চোখে তাকালাম। ভাইয়া আবার বলল, সবার কপালে সব থাকে না, তোর কপালে ঠিক তেমন। তুই তোর প্রশ্নের উত্তরগুলি চাস না। রাহাত কেন বাচ্চা চাচ্ছিল না? কেন এমন পরিবর্তন? আমি মাথা নাড়ালাম। তোর ডয়ারে একটা বক্স আছে, গিয়ে দেখ, ওইখানে সব উত্তর পেয়ে যাবি। আর সকালে রেডি থাকিস, তোকে এক জায়গায় নিয়ে যাব। বলি ভাইয়া বিমর্ষ মুখে উঠে গেল। প্রিয়, তোমাকে অন্য কিছু ডাকে সম্বোধন করতে ইচ্ছে হলো না। তুমি তো অত্যন্ত প্রিয় একজন আমার। অনেক কষ্ট পাচ্ছ, তাই না? আমাকে হয়তো পাগলের মতো খুঁজছো, খোঁজারই কথা। আমরা তো একই আত্মার দুইজন মানুষ, তাই না? ইস, ফিল্মি ডায়লগ হয়ে গেল, তাই না? কান্নার মাঝেও তমা মুচকি হেসে দিল। আচ্ছা, হোক একটু ফিল্মি ডায়লগ। তুমিই তো, তোমাকে তো সব বলা যায়। শুধু কিছু কথা তোমাকে আমি বলতে পারিনি। ওই কথাগুলো তোমাকে বললে তুমি যে আমার সামনে ভেঙে গুড়িয়ে যেতে, যা আমি মানতে পারতাম না। এই তোমার মনে আছে, আমাদের যখন সম্পর্কের 1 বছর, আমি তোমাকে একটা প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম। ভেবেছিলাম ভয়ে হয়তো আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু না। কি সাহস তোমার! একটুও বিচলিত হলে না, উল্টো বললে, এই এই সাপ কোথা থেকে এনেছো? আমাকে দাও তো। ছোট ভাইটা ভীষণ জ্বালায়, ওকে ভয় দেখাবো? তোমার এমন উৎফুল্ল ভাব আমাকে অবাক করে দিয়েছিল। যেইখানে সবাই হুট করে এমন জিনিস দেখলে ভয় লাফিয়ে ওঠে, ইভেন ছেলেরাও, সেইখানে তুমি দিব্যি আরামসে বসে প্ল্যান করছিলে কিভাবে তোমার ছোট ভাইকে ভয় দেখাবে। এমন নরম মনের মেয়ে যে এইসব বিষয়ে এত সাহস রাখে, আমাকে খুব ভাবিয়েছিল। তারপর কলেজ স্ট্রিটে আমাকে জোর করেছিলে ঝালমুড়ি আর ফুচকা খাওয়ার জন্য। আমি রাজি হইনি বলে তুমি যে মেয়েটার মুখের কাছ থেকে ফুচকা ছিনিয়ে নিয়ে বহু দৌড় দিয়েছিলে, মনে আছে তোমার? তোমার কান্না কান্না মুখেই হেসে দিল। ইস, কি লজ্জাতেই না আমি পড়েছিলাম। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল তার ফুচকা ডাকাতি হওয়ার দায়ে আমাকেই না হাপিতোষ করে দেয়।
উফ! তমা চোখের পানি মুছে হেসে দিল। পুরনো স্মৃতি যে আবার তাজা হয়ে উঠছে। মনে হচ্ছে এই তো সেই দিনও তারা এমন খুনসুটিতে মেতেছিল। সাক্ষী ছিল কলেজ স্ট্রিটের প্রতিটা রাস্তা, প্রতিটা বাঁক, প্রতিটা গলি, প্রতিটা খোলা মাঠ, প্রতিটা ঝালমুড়ি ফুচকার দোকান। একদিন এমন মজা করতে গিয়ে এক লোকের বেদম ধমক খেয়েছিল। লোকটি নাক মুখ লাল করে চলে গিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল লোকটিকে ভাগিয়ে দেওয়া। কেননা লোকটি টেরাভাবে মেয়েদের স্ক্যান করছিল, যা দুইজনই খেয়াল করেছিল। তাই তো লোকটিকে শুনিয়ে শুনিয়ে বিভিন্ন কথাই বলেছিল, যার দরুন লোকটি রাগে বা বিরক্ত হয়ে ধমকিয়ে চলে গিয়েছিল। ইস, কত মধুর স্মৃতি রাহাদের সাথে তার। তমা আবার পড়ায় মন দিল। আমাদের প্রেমের দিনগুলো খুব মধুর ছিল, তাই না তমা? আমি বলেছিলাম তোমাকে কষ্ট পেতে দেব না কখনো, কিন্তু দেখো আমিই তোমার জীবনে কষ্টের শুরু করেছিলাম। আমাকে বিয়ে করার জন্য তোমার বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট হলো। যোগাযোগ খুব কম ছিল বললেই চলে। তার উপর আমার বাসাতেও মা বাবা বড় ভাবি ঠিকঠাক ব্যবহার করতো না তোমার সাথে। এই সব কিছু তো আমার জন্যই হয়েছিল। সরি জান, সরি ফর এভরিথিং। আমি আমার কথা রাখতে পারিনি। আমি খুব ভালো স্বামী হতে পারিনি। তমা বলে উঠল, না রাহাত, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। বিশ্বাস করো, যখন মা তোমাকে একটু রুডভাবে বকা দিত, কেন যেন খুব কষ্ট হতো। আচ্ছা, মা তো এমন ছিল না, শাশুড়ি হয়ে গিয়েছিল বলেই কি এমন ব্যবহার হয়ে গেল? শাশুড়ি হওয়ার আগে তো একজন মা ছিল, তাহলে কেন তোমাকে নিজের মেয়ের মতো মানতে পারলো না? তা আমি কোনোভাবেই মিলাতে পারি না। আমার তখন মাথায় এলো, যে মেয়ে আমার জন্য এত কষ্ট সহ্য করছে, তাকে আমি একটু ভালো রাখতেই পারি। তখন তোমাকে নিয়ে ঢাকা চলে আসার প্ল্যান করলাম। আমাদের যে বেবি হচ্ছিল না, আমি কষ্ট পাইনি তা নিয়ে। আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে নিরাশ করবে না। কেন যেন এই বিশ্বাস ছিল। তাই তখন আমার মেইন টার্গেট হয়ে দাঁড়ালো তোমাকে খুশি রাখা, এক টুকরো সুখ দেওয়া। বাবা মা বড় ভাইয়ের কাছে থাকবে, দরকার পড়লে আমিও আমার কাছে নিয়ে যাব। তাই তোমাকে নিয়ে ঢাকা পাড়ি জমালাম। ঢাকা আসার পর তোমাকে আবার মন খুলে হাসতে দেখলাম, যেটা আমার মায়ের জন্য পারোনি। মায়ের ভাষ্য মতে, বউ মানুষ এত হা হা হি হি কিসের, আওয়াজ কম করবে। প্রাণ খুলে তোমাকে কথা বলতে দেখলাম। সব কিছু আগের মতোই হয়ে যাচ্ছিল। আমাদের গাইনোলজিস্টও বলেছিল সব কিছু পজিটিভ দিকে যাচ্ছে। সব মিলিয়ে আমাদের উড়াউড়ির মতো সংসার চলছিল। অফিস করে তোমার মিষ্টি মুখের হাসি দেখি আমার ক্লান্তি ছুটে পালাতো। দুইজন একসাথে বসে বারান্দায় কফি খাওয়া, আর রাতের বারান্দা প্লাস দর্শনে শহর বিলাস। দর্শনে শহর বিলাস বললাম কারণ তখন আমরা বসে রাতের ব্যস্ত শহর দেখতাম। তোমার চুলের ঘ্রাণ নিয়ে বারান্দা বিলাসের মজাই আলাদা ছিল। তোমার গায়ের মিষ্টি ঘ্রাণটা আরো বিমোহিত করে দিত আমাকে। এত সব সুখ একসাথে আমার কাছে ধরা দিয়েছিল বলি হয়তো। আচ্ছা, পরে বলছি এইটা। এইটুকু দেখে তমা আরো উতলা হয়ে গেল। কেমন কেমন যেন লাগছে ওর। তাই বাকিটুকু পড়া ধরলো আবার। এখন আমি যা লিখেছি তা তুমি শান্তভাবে পড়বে, বিচলিত হবে না, কান্নাও করবে না। কান্না করলে কি সব সমাধান হবে? হবে না। তাই ধৈর্য ধরে পড়ো। তোমার মনে আছে, আমাদের গাইনোলজিস্ট কোনো প্রবলেম ধরতে পারছিল না বলে আমাদের বলেছিল সব কিছু টেস্ট করতে, হরমোন, ব্লাড টেস্ট। তখন আমি ডাক্তারকে বলেছিলাম আমার মাথায় কেমন যেন লাগে, মাঝে মাঝে মনে হয় হাতুড়ি পিঠে করছে কেউ, বা আবার মনে হয় একবারে চেপে ধরেছে সব। তখন ডাক্তার আমাকে সিটি স্ক্যান করতে বলল। তখন এক নিউরোলজিস্টকে বলে সিটি স্ক্যান আমি করেছিলামও, কিন্তু তোমাকে নিয়ে ছোটাছুটি করতে গিয়ে ওই রিপোর্টের কথা ভুলেই গিয়েছিলাম। ওই রিপোর্ট আমি তুলেছিলাম ঠিকই, কিন্তু তাড়াহুড়োতে আর রিপোর্টটা নিউরোলজিস্টকে দেখানো হয়নি। তোমার যখন প্রেগন্যান্সির 1 মাস, ডাক্তার যখন কনফার্ম করলো তুমি প্রেগনেন্ট, রিপোর্ট সম্পূর্ণ পজিটিভ, যেইখানে দেখাচ্ছে তুমি 1 মাসের প্রেগনেন্ট, তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। কি করব না করব ভাবতেই পারছিলাম না। আমার রিপোর্টটাও আমি সাথে নিয়েছিলাম। তখন এত হ্যাপি ছিলাম যে আমার আর অন্যদিকে যাওয়ার মুড ছিল না। তাই আমি আমার ডাক্তারকে ফোন করে বলে দিলাম আমি রিপোর্ট পাঠাচ্ছি, আমার রিপোর্টটা দেখে রাখতে, পরে এসে আমি সব জেনে নেব।
ওই দিন এক রিপোর্ট আমাকে সব থেকে সুখী হওয়ার আনন্দ দান করেছিল ঠিকই, কিন্তু অন্য রিপোর্ট আমার সব কেড়ে নিয়েছিল। তুমি প্রেগনেন্ট শুনে তোমার মা বাবা এলো, আমার মা বাবাও রওনা দিয়েছিল। এত সব আনন্দ ফিকে হয়ে গেল এক রিপোর্ট আর একটা কলে। তোমার মনে আছে ওই দিন সন্ধ্যায় আমি বের হয়েছিলাম? তোমার ওই দিনের সব মনে আছে, তাই ওইটাও মনে করতে বেগ পেতে হলো না। রাহাত একটা ফোন কল পেয়ে বলেছিল একটা কাজ পড়েছে, ওইটা সেরে আসছে। ওই দিন ডাক্তার আমার রিপোর্ট দেখে বলেছিল আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ কমছে ধীরে ধীরে, নিউরন সেলগুলিও মারা যাওয়া শুরু করছে। যতটুকু মনে হয় আপনার ব্লাড প্রেশারও অনেক কম। ডাক্তারের এমন কথা শুনে পুরো পৃথিবীটা আমার ঘুরছিল। এক রিপোর্ট আমাকে সব দিয়ে আরেক রিপোর্ট আমার সব কেড়ে নিচ্ছে। এ কেমন নিয়তি ছিল আমার! রাহাত, এইখানে কি কিছু করার নেই ডাক্তার? ডাক্তার, এমন ধরনের রুগী বেঁচে থাকলেও আগের মতো থাকে না, আর বেশিরভাগ। ডাক্তার মাথা নিচু করে ফেলে। রাহাত, কি হলো বলুন ডাক্তার? বেশিরভাগ কি? উতলা হয়ে। ডাক্তার, বেশিরভাগ রুগীই মারা যায়। যদি আল্লাহ চায় তাহলে এক মিরাক্কেল বলি। ডাক্তার নিঃশ্বাস ছাড়ে। এইটুকু পরে তমা চিৎকার দিয়ে ওঠে, না, আমি মানি না। রাহাত, রাহাত! পাগলের মতো বিলাপ শুরু করে তমা। মুখে সমানে আঁচড় দিতে থাকে তমা। তমার চিৎকার শুনে তমার ভাই ছুটে আসে। ছুটকি, পাগলামি করিস না বোন, শান্ত হ। ভাই, আমার রাহাত ভাই, ভাই, আমার রাহাত। এসব কি লিখেছে ও? তুই সব জানতি না? তোরা আমাকে ঠকিয়েছিস, কিচ্ছু বলিসনি। সবটুকু পর ছুটকি, তোর সব উত্তর পাবি। তবুও যেন তমা থামছে না। তোমার ভাই ওকে কাঁদতে দিল কিছুক্ষণ। সবটুকু শেষ কর। নীরব এক কথা ছুড়ে দিল তোমার ভাইয়া। তমা নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা হাতে পরেরটুকু পড়ার জন্য উদ্যত হয়। পরের লাইনগুলি, যেমন এইটুকু পরে পাগলামি করছো, আমি তেমন করতে পারিনি। তোমার কান্না যেন আরো বেড়ে গেল। বুকটা যে তাকে রগে রগে চেনে। অনুভূতি শূন্য লাগছিল আমার কাছে নিজেকে। বাবা হওয়ার সুখটা যেন ধরা দিয়েও ধোঁকা দিল। নদীর পাড়ে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। কি করব কি ভাববো তাই বুঝছিলাম না। এক রিপোর্ট যেমন মানুষ গড়ে দেয়, তেমনি এক রিপোর্ট মানুষকে ভেঙে গুঁড়িয়ে দেয়। আমি প্রায় 30 দিন ভেবেছি আমি কি করব। এই 30 দিন অনেক চেষ্টা করেছি এইটার ইমপ্রুভমেন্ট করার রাস্তা খুঁজতে, কিন্তু আমি ব্যর্থ। ডাক্তার একই কথা বলেছে, আমার লড়াই ছিল বাঁচার। তোমার জন্য, আমার রাজকন্যার জন্য। আমি ছাড়া যে তুমি বড্ড একা। আমি না থাকলে তোমার বাঁচা মুশকিল হয়ে যাবে। তার উপর একা বেবি মানুষ করা তোমার জন্য আরও কঠিন হয়ে যাবে। তাই সব ভেবে এইটাই মনে হলো, বেবিটা না থাকলেই তোমার জন্য ভালো হবে। ও থাকলে তোমার আমার কথা বেশি মনে পড়বে। আর সিঙ্গেল মাদার হয়ে থাকা অনেক কষ্ট। মানুষ কোন নজরে দেখে তাও আমি জানি না। আমাদের পবিত্র সম্পর্ককে মানুষ অন্যভাবে দেখবে, যা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারি না। একটা বেবি না থাকলে তুমি আবার নতুন করে সব সহজে শুরু করতে পারবে। তাই আমি তোমাকে ওই কথাগুলো বলেছিলাম জান। আমি জানি আমার রাজকন্যা পবিত্র, আমার অংশ ও। কিন্তু যে এখনো আসেইনি তার জন্য, যে আছে আমি তাকে সারা জীবনের জন্য কষ্টের অংশীদার করতে চাইনি। তোমাকে দেখার কেউ নেই, এত বলেও তোমাকে রাজি করাতে পারলাম না বেবিটা না রাখার জন্য। প্রতিদিন তোমাকে দূরে সরিয়ে রাখতাম কেন জানো? জানো আমি না থাকলে তোমার কষ্ট কম হয়। আমি হিনা তোমাকে থাকার অভ্যেস করতে চেয়েছিলাম। রুট ব্যবহার করতাম যেন আমার জন্য তোমার মনে রাগ জন্মে, যাতে আমি মারা যাওয়ার পরও তুমি অতটা ভেঙে না পড়ো। তোমার চোখের পানি বাদ মানছে না। জান, আল্লাহকে একটু বলো না আমাকে আর কয়েকটা দিন সময় দিতে। আর কয়েকটা দিন আমি বাঁচতে চাই। আমি আমার রাজকন্যার হাতটা ধরতে চাই। ওর ছোট ছোট হাত আমি ধরতে চাই। ওর নরম তুলতুলে গালে আমি চুমু খেতে চাই। এত আহাজারি কথা তোমার নিতে পারছে না। পাগলের মতো কান্না করছে। তোমার সাথে আর কিছুটা সময় সুখের রাজ্যে থাকতে চাই। আমাদের রাজকন্যাকে নিয়ে হবে আমাদের ছোট্ট এক রাজপুরী। বলো না আল্লাহকে একটু, বাবা হওয়ার সেই সুখটা নিয়ে যেন আমি যেতে পারি। আর কয়েকটা মাস আমাকে সময় দিতে বলো। ভালোবাসার মানুষের এমন আহাজারি ভরা কথা কেউ নিতে পারে না। সেইখানে রাহাত ছিল তোমার পুরো দুনিয়া।
সেই মানুষটার এই অবস্থায় যেন তমা নিজেই শ্বাস নিতে পারছে না। রাহাতের লাস্ট লেখা এমন ছিল, জান পাখি, ভাইয়ার সাথে ছুটে চলে এসো আমার কাছে, দেরি করো না। শেষবার আমি তোমাকে দেখে যেতে চাই, আর আমার রাজকন্যাকে একটা বার ছুঁয়ে দেখতে চাই। দেখো, আমাদের রাজকন্যা হবে। ওর নামটা আমাদের দুইজনের নামের সাথে মিলিয়ে রেখো। অপেক্ষায় আছি জান পাখি। তমা পাগলের মতো করছে। ওর এক্ষুনি রাহাতের কাছে পৌঁছা লাগবে। রাহাত ওর জন্য অপেক্ষা করছে। তোমার এমন পাগলামি দেখে তোমার ভাইয়া তোমাকে নিয়ে ওই অর্ধেক রাতেই বেরিয়ে পড়ে রাহাতের উদ্দেশ্যে। তোমা গাড়ির ফ্রন্ট সিটে বসে তার আর রাহাতের কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাবছে। কত সব স্মৃতি, সব সময় রাহাত ওর কথাই ভেবে এসেছে। ওর সাপোর্ট বড় ভাই দেখে রাহাত তার বড় ভাইকে সব জানিয়েছে। যার দরুন রাহাত হসপিটালে ভর্তির বা নিখোঁজের পরদিনই তার ভাই হাজির হয়ে গিয়েছিল। রাহাত হসপিটালে ভর্তি হবে বলেই তোমাকে না বলে চলে এসেছিল। তখন তোমাকে বললে যে ওর বাঁচার ইচ্ছা আরও গাঢ় হয়ে যেত। সে যে তার এই পাগলিকে নিজের চোখে ভেঙে যেতে দেখতে পারবে না, তাই তো না বলে চলে এসেছিল আর তোমার ভাইয়াকে পাঠিয়েছিল। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের আইসিইউ সামনে তমা দাঁড়িয়ে আছে। কাচের গ্লাস দিয়ে তমা তার রাহাতকে দেখছে। কত শত তারের মাঝে জড়িয়ে আছে তার প্রাণপ্রিয় স্বামী। ছুটে গিয়ে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল বুকে মাথা রেখে ঘুমানো হয় না। পাগলটা কত কি করেছে। চিঠির সাথে ছিল জিরো সাইজ একটা লাল টুকটুকে ফ্রক, লাল দুই জোড়া জুতো, লাল মোজা, লাল টুপি আর ছোট একটা টি শার্ট যেখানে হাত সেভ করে লেখা লাভ ইউ প্রিন্সেস। পাশেই তাদের দুইজনের একটা ছবি। অর্ডার দিয়ে যে বানিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এত এত ভালোবাসা, এত এত পাগলামি মানুষটার। এইসব কিছু মিলিয়ে যেন তোমার পাগল পাগল লাগছে। সকাল হয়ে গিয়েছে, ডাক্তার আসা শুরু করেছে। তমা দেখলো রাহাতের কেবিনে ডাক্তার ঢুকছে। সেও দরজার বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো। ডাক্তারকে একটু বিচলিত লাগছে। ডাক্তার ইমার্জেন্সি বাটন চাপ দিয়ে দিল। কিছুক্ষণ পরই কয়েকজন ডাক্তার ঢুকলো। রাহাতের শ্বাস উপর দিক ওঠা শুরু করেছে। তমা তা দেখে, ভাই রাহাত এমন করছে কেন? তোমার ভাই ছুটে এলো। ওর খুব কষ্ট হচ্ছে, আমি যাব ভাই। আমার রাহাত কষ্ট পাচ্ছে ভাই, আমি গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও ঠিক সুস্থ হয়ে যাবে। আমাকে যেতে দে। তমা পাগলামি শুরু করে দিয়েছে। এইদিকে তোমার মা বাবা, রাহাতের মা বাবা সবাই চলে এসেছে। সবাই তোমাকে সামলাতে চাচ্ছে, কিন্তু তমা পাগলামি করেই যাচ্ছে। ও নিজেও প্রেগনেন্ট, বেশি উত্তেজনা তার জন্যও ক্ষতি। ডাক্তার এমন হট্টগোল দেখে বাহিরে আসলো। বাহিরে এসেই উনিই কি? মিসেস রাহাত? তমা বলে উঠলে, হ্যাঁ হ্যাঁ, আমি মিসেস রাহাত। আমাকে একটু ভিতরে যেতে দিন না ডাক্তার। ওর খুব কষ্ট হচ্ছে, আমি গেলে ও কষ্ট কম পাবে। হাত জোর করে বলে ওঠে ডাক্তার। একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লো। একই কি ভালোবাসা বলে! রাহাত বলেছিল, আমার জ্ঞান না থাকলে আমার স্ত্রীকে আমার কাছে আসতে দিয়েন ডাক্তার, নয়তো পাগলিটা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাবে। ডাক্তার নিজেও এখন ভাবছে ডাক্তারি শাস্ত্রে মিরাক্কেল খুব কম হলেও হয়। আজ চাইছে কোনো একটা মিরাক্কেল হয়ে যেন এই দুই ভালোবাসার মানুষ আবার এক হয়ে যায়। তো আমাকে পিপিইর মতো ড্রেস পরিয়ে দিল। যেহেতু ও প্রেগনেন্ট, ভাইরাস ওকে সহজে অ্যাটাক করতে পারে। তো আমার ধীরে ধীরে রাহাতের কাছে এগিয়ে যাচ্ছে। বুকের ভিতর দুঃখ পুকানিটা এমন বেড়ে গিয়েছে, মনে হচ্ছে হাত বেরিয়ে চলে আসবে। রাহাতের সামনে টুলে গিয়ে বসলো। একটা হাত শক্ত করে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, তোমার কাছে আমি আজ অবধি কিছু চাইনি, আজ চাচ্ছি। আমি আমার সন্তানের জন্য তার বাবাকে ফিরে আসতে বলছি। ওর প্রিন্সেসের যে ওকে লাগবে। প্রিন্সেস তো বাবাকে বেশি ভালোবাসে। সে এবং তার মা দুইজনই চাচ্ছে যেন প্রিন্সেসের বাবা এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে। কথাটা শেষ হতেই তোমার চোখের পানি রাহাতের কাঁধে পড়ল। কি জানি কি হলো, কয়েক সেকেন্ডের মধ্যে রাহাতের হার্টবিট থেমে গেল। ডাক্তাররা তোমাকে হালকা সরিয়ে ইলেকট্রিক শক দেওয়ার জন্য রেডি হচ্ছিল। একজন জেল দিতেই, ডাক্তার 1 2 3 বলতেই একটা শক দিল, রেসপন্স করছে না। আবার আরেকজন জেল দিল। ইলেকট্রিক শকের মেশিনটাই ডাক্তার 1 2 3, আরেকটা শকে হার্টবিট আসলো। আর রাহাত বড় করে শ্বাস নিচ্ছে দ্রুত। ডাক্তার,
ইনি দ্রুত দ্রুত শ্বাস নিচ্ছে কেন? এতে তো প্রবলেম হবে উনার। ডাক্তাররা তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। তমা দাঁড়িয়ে শুধু দেখছে। তার ভালোবাসার মানুষটা বাঁচার জন্য কত লড়াই করছে। একটু যদি এই কষ্টটা তমা নিতে পারতো, তাহলে তার প্রাণপ্রিয় স্বামীকে একা এত কষ্ট সহ্য করতে হতো না। হুট করে সব থেমে গেল। তমাও জমে দাঁড়িয়ে আছে। ডাক্তাররাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন টিপি টিপি চোখে রাহাত তাকালো। বামে তাকিয়ে একটা বড় শ্বাস নিয়ে মুচকি হাসলো। তমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই জলে ভেজা সিক্ত নয়নে। এই মুচকি হাসির মানে কি শেষ হাসি, নাকি নতুন করে সব পাওয়ার হাসি? এইটা আমার পাঠকদের উপর। এন্ডিংটা এখন আপনারা যেইভাবে ভেবে সাজান, এন্ডিংটা আমার পাঠকরা যে যেইভাবে, কেউ স্যাড এন্ডিং হিসেবে পড়লে স্যাড এন্ডিং, আর কেউ হ্যাপি এন্ডিং হিসেবে পড়লে হ্যাপি এন্ডিং। মুচকি হাসির মানে হয়তো রাহাত পেরেছে, অথবা এই মুচকি হাসির মানে প্রিয়জনকে শেষ সময় দেখতে পাওয়ার খুশি। সমাপ্ত।